আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুড়ির ফ্যাক্টরিতে। আমরা এই ফ্যাক্টরিতে এসে পেয়েছি ইউরিয়া সার। আপনারা এই যে মুড়ি, সুস্বাদু যে মুড়িটি দেখতে পাচ্ছেন বা মুড়ির চাল দেখতে পাচ্ছেন, এই চালে মেশানো হয়েছে ইউরিয়া সার। ইউরিয়া সার মানব দেহের জন্য একটি ক্ষতিকর পদার্থ, যা একমাত্র খেতে, যদি আপনি তরতাজা কোনো খেতে আপনি ব্যবহার করেন, তাৎক্ষণিক সেই ক্ষেতের যে উপরের যে গাছগুলো আছে সেগুলো পর্যন্ত মরে যায়। শুধু তাকে নির্দিষ্ট কিছু স্থান ছাড়া সেই স্থানে ব্যবহার করা যায় না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মানব দেহে এখন ব্যবহৃত হচ্ছে মুড়ি ভাজার কাজে এই ইউরিয়া। শুধু ইউরিয়া না, এর সাথে ব্যবহার করা হচ্ছে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল। মুড়িকে সাদা করার জন্য করতে হচ্ছে এক ধরনের কেমিক্যাল, আবার মুড়ি ফুলবে সেজন্য করতে হচ্ছে এক ধরনের কেমিক্যাল ব্যবহার। আর আমরা এসে তো এখানে পেয়েছি যে এখানে ইউরিয়া সারকে পেয়েছে এবং তারা স্বীকারও করছে যে তারা ইউরিয়া সার ব্যবহার করছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদিত পণ্য এবং কিভাবে সেই পণ্যগুলো উৎপাদিত হচ্ছে সে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। কথা বলছি এই প্রতিষ্ঠানের যে কর্মচারী তার সাথে। এই যে আপনারা এখানে কি, ওখানে যে পলিথিনের বিটি জিনিসটা কি ছিল? অ্যামোনিয়া। এবং এটা যে রাখা অন্যায়, এটা কি জানেন? জি স্যার, এখন জানলাম যে অন্যায়। এই যে অন্যায়, এটা বুঝতে পারতেছেন? জি পারছি। অন্যায় স্বীকার করতেছেন? জি। এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? জি স্বীকার করছি। আমরা কথা বলছি স্যানিটারি ইন্সপেক্টর সাহেবের সাথে। এই যে সে অপরাধ স্বীকার করছে এবং এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এখানে মোবাইল কোর্টের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে আপনি আবেদন পেশ করবেন? জি, আমি এখানে জনসম্মুখে এবং মোবাইল কোর্টের সঙ্গে আছি। এখানে দেখছি অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি খোলা অবস্থায় ইউরিয়া সার অর্থাৎ অ্যামোনিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে এবং বিক্রয় করা হচ্ছে। এই যে ইউরিয়া অ্যামোনিয়া, এটা স্বাস্থ্যের জন্যে মহাক্ষতি। মানব দেহের লিভার, কিডনি ড্যামেজ সহ দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারের সহায়তা করে। এই জন্য আমি এখানে রাষ্ট্রপক্ষের বাদী হিসাবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা কুষ্টিয়া, মোবাইল কোর্ট ভেড়ামারা কুষ্টিয়ায় আমি বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য আইন সংশোধনী 2005-এর 6-এ 7 থেকে 13, 23 এবং 24 ধারায় প্রসিকিউশন দাখিল করছি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা তার সাথে কথা বলছি। এই যে আপনি ইতিমধ্যে এখানে জনসম্মুখে অপরাধ স্বীকার করলেন এবং স্যানিটারি ইন্সপেক্টর কর্তৃক আপনি প্রসিকিউশন পেয়েছেন, আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? মোবাইল কোড আইন 2009-এর 7-2 ধারা অনুযায়ী প্রত্যেকটা ধারার জন্য 10,000 টাকা জরিমানা হয়ে মোট 4টা অপরাধের দায়ে আসামিকে 40,000 টাকা জরিমানা করা হইল। অনাদায়ে 2 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হইল। কথা বলছি কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সৈয়দ বেল্লাল হোসেন সাহেবের সাথে। ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? এই ভোক্তাদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত কোনো আইন কিন্তু ইতিপূর্বে ছিল না। সরকার এই আইনটি করার পরে ভোক্তা অধিকার, মানুষের যে একটা অধিকার রয়েছে সকল ভোক্তাদের, সেটা নিশ্চিত করেছে। আর এই বিষয়টি জনসাধারণের মাঝে ব্যাপকভাবে পরিচালনা করার জন্য, ব্যাপকভাবে পরিচিত করে দেওয়ার জন্য সরকার এই ভোক্তা অধিকার আইনটিকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসেছেন। এবং এই মোবাইল কোডের আওতায় ভোক্তাদের যে অধিকার রয়েছে সে অধিকারটি এই আইনের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে মানুষের অধিকার নিশ্চিত করছি। মোবাইল কোড পরিচালিত হওয়ায় আপনার জেলার জনসাধারণ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? মোবাইল কোডটা আপনি জানেন যে মোবাইল কোড সাথে নর্মাল যে কোর্টের এটার তফাৎ রয়েছে। নর্মাল কোর্টটা সাধারণত কোর্টের বিল্ডিংয়ের মধ্যে, কোর্টের একটা কক্ষের, নির্দিষ্ট কক্ষের মধ্যে কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এখানে শুধুমাত্র আসামি এবং সাক্ষীগণ উপস্থিত থাকে বা কিছু সংখ্যক লার্নেড বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকে।
কিন্তু মোবাইল কোর্টটা জনসমক্ষে হয়ে থাকে। মোবাইল কোর্ট জনগণের দ্বারপ্রান্তে চলে যায়, জনগণের দোরগোড়ায় চলে যায়। সেক্ষেত্রে এই মোবাইল কোর্টের মাধ্যমে যেই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে সেটা হলো সোশ্যাল একটা ইম্প্যাক্ট হয়। সেটা হলো যে দোষী সে যে কর্মটি করেছে সেটা জনগণ সরাসরি দেখতে পাচ্ছে এবং সে সরাসরি সেটা আবার জনসমক্ষে স্বীকার করছে যে হ্যাঁ আমি এই কাজটি করেছি, অন্যায় করেছি, আইন পরিপন্থী কাজ করেছি, এবং তখনই কোর্ট সেটাকে কগনিজেন্সে নেয়, নিয়ে তাকে সেখানে পানিশমেন্ট দেয় এবং এই পানিশমেন্টটাও তখন ডিসিমিনেট হয়। একটা বাজারে যখন একটি ঘটনা ঘটে সবার সামনে অনেক লোকজন থাকে এবং মানুষ এটা যেটা দেখে এবং শুনে এবং সেটার কার্যকারিতাও দেখে এবং এটা পরবর্তী সময়ে মানুষ একজন থেকে আরেকজনের কাছে ডিসিমিনেট করে। এতে করে এটার ব্যাপক সোশ্যাল একটা ইম্প্যাক্ট রয়েছে। কুষ্টিয়াতে একটা বিষয় আমি না বললে নয়, সেটা যেটা সবচেয়ে বেশি জনগণ উপকৃত হয়েছে এবং জনগণের মধ্যে সাড়া জাগিয়েছে সেটা হলো যে পাসপোর্ট অফিস, তারপরে সাব রেজিস্ট্রি অফিস, আমার ভূমি অফিস, বিআরটি অফিস, এই যে জনগুরুত্বপূর্ণ যে সমস্ত অফিসগুলো রয়েছে যেখানে প্রতিনিয়ত মানুষজন সেবা নিতে আসতেছে, এইখানে একটা দালাল চক্র গড়ে উঠেছিল। আমি জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদান করার পরে সুধী সমাজের সাথে কথা বলে দেখলাম যে এই দালাল চক্রকে যদি নির্মূল করা না যায় তাহলে কিন্তু মানুষ তার সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং পরবর্তী সময়ে এই দালালদেরকে কিন্তু আমরা এই মোবাইল কোর্টের আওতায় এনে আপনি জেনে দেখেন একদম সাধারণ মানুষের কাছ থেকে দেখবেন যে পাসপোর্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, বিআরটি অফিস, এসিল্যান্ড অফিসগুলোতে কোনো রকমের এখন দালালদের অন্তত দৌরাত্ম্য নেই, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো এই বিষয়গুলো ভেড়ামারা উপজেলার মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। সরকার প্রতিনিয়ত জেলা উপজেলাতে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জনগণকে সচেতন করতে সে সকল স্থানেও মোবাইল কোর্ট পরিচালিত করছেন। আপনারা দেখতে পেলেন যে আজকে এই প্রত্যন্ত অঞ্চলেও মোবাইল কোর্ট পরিচালিত হলো জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই মোবাইল কোর্টগুলো পরিচালিত হচ্ছে। কোনো ব্যক্তিকে হেয় বা প্রতিপন্ন করার লক্ষ্যে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়ে থাকে না, বা জেল জরিমানা করার উদ্দেশ্যও নয়, শুধুমাত্র জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আমরা আশা করব আজকে যেভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে গ্রামগঞ্জে ঠিক তদ্রূপ প্রতিটি জেলা উপজেলাতে একইভাবে মোবাইল কোর্ট পরিচালিত করবেন, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমারখালী উপজেলা সদরে একটি খাবারের হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে রান্না হচ্ছে খুব নোংরা একটা পরিবেশে। এদিকে দেখুন যে খোলা, কিন্তু তার পাশেই অংশে হলে গিয়ে ড্রেন এবং দুনিয়ার ময়লা এখানে আছে। এখানে ভাত রান্না করা হয়েছে একটি ঝুড়িতে, ভাতগুলো ঢেলে দিয়ে এই ঝুড়িটাও নোংরা।
এবং যে স্থানটিতে ভাতটি ঢেলে দেওয়া হয়েছে সেই অংশগুলো একদম নোংরা, তার উপর এই খাবারগুলো রেখেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোংরাগুলো রয়েছে এবং ভাতটা খোলা অবস্থায় আছে এবং পুরো অস্বাস্থ্যকর পরিবেশে এখানে খাবারগুলো উৎপাদন করা হচ্ছে। এখানে আছে এই প্রতিষ্ঠানের যিনি মালিক, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? মোহাম্মদ কামরুজ্জামান। আপনি কতদিন যাবত এই হোটেলে ব্যবসা করেন? আমি এই শুরু করছি 5 মাস। 5 মাস। এই যে আপনি যেভাবে ভাতটা রেখেছেন, ভাতটা তো পবিত্র, জি জি। যে অবস্থায় যে নোংরা পাত্রটা রেখেছেন এটা ঠিক না অন্যায়? অন্যায়। আমরা যখন এই সচিত্র প্রতিবেদন সংগ্রহ করছি ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খোলা অবস্থায় আছে। আমার ডান পাশে উন্মুক্ত জায়গা, সেখানে প্রচুর গাড়ি টাড়ি আছে এবং নোংরা, সেখান থেকে যে কোনো ধরনের ময়লা এই খাবারে আসতে পারে। এ পোর্শন দিয়েও লোকজন যেহেতু যাতায়াত করছে এই হোটেলে, কিন্তু সমস্ত খাবারগুলোই খোলা অবস্থায় রেখেছেন। খাবারগুলো খোলা রেখেছেন বা এই অবস্থায় রেখেছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায়। অন্যায় স্বীকার করছেন? জি জি এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? জি জি। প্রিয় দর্শক, আমরা এখানে পেয়েছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে যিনি দায়িত্ব পালন করছেন এমন একজনকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা। আচ্ছা, এই যে আজকে এখানে এই অবস্থায় খোলা এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশন করতেছেন এবং যিনি হোটেলের মালিক তিনি তার অপরাধও জনসম্মুখে স্বীকার করেছেন, এ ব্যাপারে আপনি কি করছেন? এ ব্যাপারে আমরা এখন আমাদের যেহেতু এখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা লঙ্ঘিত হয়েছে, তো আমি এই ধারা অনুযায়ী এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আমি তাদের কাছে প্রসিকিউশন দাখিল করছি এবং তারা এই ধারা অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা এই মোবাইল কোর্ট যখন পরিচালিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে যিনি এই হোটেলের মালিক তিনি তার অপরাধ স্বীকার করলেন, ইতিমধ্যে আপনি প্রসিকিউশনও পেয়েছেন, আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এটা আমাদের মোবাইল কোর্টের যে আইন, সেই আইনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা লঙ্ঘন করেছে, আপনারা শুনেছেন, এবং সেই ধারা মোতাবেক তাকে ইতিমধ্যে 15,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এটাই আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক্স পণ্য যে ঘরটিতে বিক্রি করা হচ্ছে সেই স্থানটিতে এদের ফায়ার লাইসেন্স থাকতে হবে এবং ফায়ার ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখা যাচ্ছে যে ফায়ার ইনস্ট্রুমেন্টও আমরা দেখতে পাচ্ছি, তার ম্যাথও আছে। এ ব্যাপারে আমরা কথা বলছি এইখানে যিনি আজকের এই মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা তার সাথে। এই যে তাদের ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু ফায়ার লাইসেন্সটি কয়েকদিন পার হয়ে গেছে, নবায়ন করা হয়নি, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স দোকান এবং ইলেকট্রনিক্স দোকানে ফায়ার ইনস্ট্রুমেন্ট থাকাটা জরুরি, এবং ওনাদের সেই ফায়ার ইনস্ট্রুমেন্টটা আছে এবং সেটার আপনার ফায়ার ইনস্ট্রুমেন্টটার মেয়াদ আছে, কিন্তু ওনার ফায়ার লাইসেন্সের জন্য উনি যেটা জানালেন আর কি, যে আপনার উনি আবেদন করেছেন নবায়নের জন্য এবং 2014 সালের জুন পর্যন্ত নবায়ন করা আছে। যেন ওনাকে দ্রুত এই লাইসেন্সটিকে নবায়ন করার জন্য ওনাকে সতর্ক করে দেওয়া হলো, ভবিষ্যতে যাতে উনি সময় মতো উনি লাইসেন্সটি নবায়ন করে নেন এবং এই ফায়ার যে ইনস্ট্রুমেন্ট, যেটা জরুরি বিষয়, সেই ইনস্ট্রুমেন্টটা যেন সংরক্ষণ করেন। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে যে ব্যবসায় করেন না কেন, ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে আপনাকে ব্যবসা করতে হলে পারে আপনাকে ফায়ার লাইসেন্স করতে হবে এবং আপনার দোকানে ফায়ার ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। তাই আমরা আশা করব অবশ্যই আপনি আপনার ব্যবসার পূর্বেই, শুরুর পূর্বেই ফায়ার লাইসেন্স করে ফায়ার ইনস্ট্রুমেন্ট রাখবেন, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। আমরা এই মুহূর্তে একটি ক্লিনিকে অবস্থান করছি, আপনারা ক্লিনিকের সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন। সেই সাথে যে রুমটিতে এখন আছি এটি একটি অপারেশন থিয়েটার, কিন্তু সেই অপারেশন থিয়েটারের সার্বিক অবস্থাটা কি আপনারা দেখুন, যে একটি নোংরা বালিশ, এবং এই ধরনের একটি বালিশে কি ধরনের অপারেশন থিয়েটারে এই ধরনের একটি বালিশ ব্যবহার করা হচ্ছে, যে
লাইট দ্বারা অপারেশনের রোগীকে অপারেশন করা হয়, সেই লাইটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কি পরিমাণ ধুলা এবং পাঙ্গাস পড়ে গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আনসাফিসিয়েন্ট লাইট এবং 3টি লাইট এখানে ফিউজ হয়ে আছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন থিয়েটারে জং পড়া অবস্থায় প্রচুর পরিমাণে জং ধরে গিয়েছে, সেই জিনিসটি এখানে আছে, যেটা অপারেশনের সময় খুব জরুরি। স্যালাইন বা রক্ত এই স্ট্যান্ডে ঝুলিয়ে অপারেশন করা হয় সেই জিনিসটি। আর সেই সাথে এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গোডাউন করে রাখা হয়েছে, কিন্তু তারপরেও এটি হচ্ছে অপারেশন থিয়েটার। আমরা এখানে পেয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার সাহেবকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম ডাক্তার রাকিবউদ্দিন। আচ্ছা, এই যে হাসপাতালের ক্লিনিকটা আপনি দেখতে পেলেন, যে এই যে অপারেশন থিয়েটারে যে লাইটটি ব্যবহার করা হয়, এটার নাম কি? এটা ওটির লাইট বলে আমরা। ওটির লাইট। এটার উপরে কি আপনি দেখেছেন যে কি পরিমাণ ধুলা এবং পাঙ্গাস? আমি দেখলাম, এটা সাধারণত পরিষ্কার করা হয়, এটা ওদের হয়তো মিস হয়েছে পরিষ্কার করতে। আচ্ছা, সেই সাথে এই ধরনের একটি বালিশ যেখানে অপারেশনের রুগীকে শোয়ানো হয়, এইরকম নোংরা একটি বালিশ কতটুকু গ্রহণযোগ্য? এটা তো গ্রহণযোগ্য না। বয়সটা পরিষ্কার হতে হবে, ওর কাভারটা অটোক্লেভ করা থাকবে। আচ্ছা, এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই জিনিসটি কেন ব্যবহার করা হয়? এটা স্যালাইন দেওয়ার জন্য, ব্লাড দেওয়ার জন্য। অপারেশনের সময় রোগী স্যালাইন দেওয়া হয়, এটা করা হয়। এটা কি এই নিচের অংশে আপনি কি দেখতে পাচ্ছেন? এর রং করা ছিল, রংটা নষ্ট হয়ে মরিচা পড়ছে বেশ কিছুদিন। এটা আরও আগে রং করা উচিত ছিল। এই সকল মরিচা পড়া জিনিস কি অপারেশন থিয়েটার রাখা যায়? এটা তো রাখা ঠিক না। আচ্ছা, এই যে অপারেশন থিয়েটার সার্বিক যে অবস্থা, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক চালানো উচিত না। পরিবেশটা আরও উন্নত করে তারপরে চালানো উচিত, কারণ এখানে অনেক নোংরা পরিবেশ আছে, ধুলাবালি অনেক। আচ্ছা, এখানে আপনি কি এসে কোনো ডাক্তার দেখতে পেয়েছেন? আমরা সবাই মিলে এসে দেখলাম, ডাক্তার তো নেই কোনো। কি নাম আপনার? যেমন মাসুম খাতুন ইতি। আচ্ছা, আপনি কি, আপনার কোয়ালিফিকেশন কি? পড়াশোনা পরীক্ষা দিয়েছি 2001-এ। পরীক্ষা দিয়েছেন, পাস করেন নাই? জি না, এক সাবজেক্টে ফেল গেছিলাম। ফেল দিয়েছেন। তা আপনি কি এখানে নার্স? জি। পাস করছেন কোথা থেকে? এমনি প্যারামেডিকেলে কোর্স করছি আমরা। এমনি কোনো সার্টিফিকেট নাই? জি না। আপনার কি নাম? আমার নাম কুমারজিৎ। আপনি কি কাজ করেন? আমি ল্যাব ইনচার্জ আছি। ল্যাব ইনচার্জ। আপনার কোয়ালিফিকেশন কি? আমার হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা করেছে এবং বিসিএস হচ্ছে ঢাকা বার্ডেন। করেছেন? সার্টিফিকেট আছে? হ্যাঁ আছে। একটি ওয়ার্ডে অবস্থান করছি এই ক্লিনিকের। এই যে আমার সামনে এক মাকে দেখতে পাচ্ছেন, যার গতকালকে সিজারের মাধ্যমে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি নাম আপনার? সামিলি খাতুন। আপনি কোত্থেকে এসছেন? খোকসার থেকে আসছেন। আপনার কবে ডেলিভারি হয়েছে? গতকাল। কিভাবে? সিজার করে। আমরা কথা বলছি এখানে যে নার্স না হয়েও নার্সের দায়িত্ব পালন করছে তার সাথে। আপনি সেই সিজারের সময় কি আপনি ছিলেন? জি, তখন আমি উপস্থিত ছিলাম। আর ওই ডাক্তার ছিলেন? ডাক্তার ছিলেন। সে কি ডাক্তার না এমনি নার্স? না, ডাক্তার ছিল। আচ্ছা, এই যে আপনি নার্স না হয়েও আপনি এই রকম একটি অপারেশনে বা সিজারে আপনি কোন সাহসে এখানে আপনি থাকলেন? আচ্ছা, এই যে এখন তো ডাক্তার নেই, এর যদি কোনো সমস্যা কে দেখবে? আপনি দেখবেন? জি স্যার। এই হচ্ছে একটি ক্লিনিকের অবস্থা। আপনারা তার মুখ থেকে শুনলেন, ডাক্তার নেই, এখন তার কোনো সমস্যা হলে ইনি হয়ে যাবেন ডাক্তার এবং ইনি তাকে দেখবেন।